আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আমিনা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ, রাজনগর, মৌলভীবাজার। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, অধ্যায় অষ্টম, টিস্যু ও টিস্যুতন্ত্র। নিচের ছবিগুলো লক্ষ্য করো। ছবিটিতে কি দেখা যাচ্ছে? কতগুলো কোষ আমরা দেখতে পাচ্ছি, একই আকৃতির বা ভিন্ন আকৃতির, যা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ সম্পাদন করে। তখন সেই কোষ সমষ্টিকে আমরা কি বলি? টিস্যু বলি। আর কতগুলো এক বা একাধিক বা কতগুলো টিস্যু মিলে তৈরি হয় টিস্যুতন্ত্র। তাহলে আজকের পাঠ টিস্যুতন্ত্র। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা টিস্যুতন্ত্র কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার টিস্যুতন্ত্রের গঠন বর্ণনা করতে পারবে। উদ্ভিদ দেহে একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনকারী এক বা একাধিক টিস্যু সমন্বয়কে টিস্যুতন্ত্র বলা হয়। আমরা জানি যে কতগুলো কোষ যারা একই আকৃতির বা ভিন্ন আকৃতির, যারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করে এবং সমষ্টিগতভাবে একই স্থানে অবস্থান করে, একটি সাধারণ কাজে নিয়োজিত থাকলে ওই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। আর জীবদেহে একই প্রকার কাজে নিয়োজিত এক বা একাধিক টিস্যু সমন্বয়কে টিস্যুতন্ত্র বলে। বিজ্ঞানী শায়াক্সের মতে টিস্যুর অবস্থান বা কাজ অনুযায়ী টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, যা এই যে বাইরের দিকে ত্বক গঠনকারী, সেগুলাকে বলা হয় এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র, যা এপিডার্মাল টিস্যুতন্ত্রের ভিতরে অবস্থান করে। ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র, যা দেহের বিভিন্ন খনিজ লবণ বা পানি যে টিস্যুর মাধ্যমে পরিবাহিত হয়, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু, সেই টিস্যুগুলোকে বলা হয় ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র। উদ্ভিদের বাইরের স্তর তথা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ প্রভৃতির বহিরাবরণ বা ত্বক এপিডার্মাল টিস্যুতন্ত্র দিয়ে গঠিত। উদ্ভিদের বাইরের স্তর তথা মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বহিরাবরণ বা ত্বক, যা এপিডার্মাল টিস্যুতন্ত্র দ্বারা গঠিত। এই যে আপার এপিডার্মাল কোষ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাইরের স্তর, উদ্ভিদের বাইরে বহিরাবরণ বা ত্বক, যাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়। একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এই এপিডার্মিস বা এপিডার্মাল টিস্যুতন্ত্র, সেগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং কোষগুলো সাধারণত নলাকার, ডিম্বাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে। এই কোষগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নলাকার। কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোষের মাঝখানে কোনো ফাঁক নেই বা আন্তঃকোষীয় কোনো ফাঁক নেই। কোষে অল্প সংখ্যক সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস থাকে, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কোষে নিউক্লিয়াস আছে। কোষে একটি কোষগহ্বর থাকে এবং বর্ণহীন প্লাস্টিড লিউকোপ্লাস্ট থাকে। এখানে কোষের মধ্যে কিন্তু আমরা একটি বড় কোষগহ্বর দেখতে পাচ্ছি এবং এই কোষে বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্ট থাকে। কোষের ভেতরের
পাতলা প্রাচীর থাকে, কোষের ভেতরে পাতলা প্রাচীর থাকে এবং কোষের বাইরের প্রাচীর পুরু কিউটিন ও সুবেরিন জমা থাকে। কোষের বাইরের দিকে যে আবরণ সেটা পুরু হয়ে থাকে, আর সেটা পুরু হওয়ার কারণটাই হচ্ছে কিউটিন ও সুবেরিন জমা থাকে, সেই জন্য বাইরের ভিতরের বাইরের আবরণটা পুরু হয়ে থাকে। কিউটিন ও সুবেরিনের পুরু স্তরকে কিউটিকল বলা হয়। সেই কিউটিন ও সুবেরিন মিলেই কিউটিকল শক্ত ও পুরু আবরণ তৈরি করে। কিউটিকল মোলের ত্বকে অনুপস্থিত। সেই কিউটিকল বা পুরু শক্ত আবরণ সেটা মোলে থাকে না। কাণ্ড ও পাতায় কিউটিকল থাকে। কাণ্ড ও পাতায় কিউটিকল থাকে, যার দরুন কাণ্ড ও পাতার আবরণ পুরু হয়ে থাকে। সাইকাস পিনাসের পাতায় লিগনিন থাকে। সাইকাস ও পিনাসের পাতায় লিগনিন থাকে। একবীজপত্রী উদ্ভিদের পত্রত্বকে বুলিফর্ম কোষ থাকে। একবীজপত্রী উদ্ভিদের পত্রত্বকে বুলিফর্ম হচ্ছে কতগুলো বহিঃত্বকীয় কোষ যা স্ফীত ও দীর্ঘাকার হয়ে থাকে, যাতে কোনো প্রোটোপ্লাস্ট থাকে না। সেই কোষগুলোকে বলা হয় বুলিফর্ম কোষ। এবং সরিষা গোত্রের থলির মতো মাইরুসিন কোষ থাকে। মাইরুসিন হচ্ছে ক্ষরণকারী কোষ, সেগুলা সরিষা গোত্রের উদ্ভিদে দেখা যায়। নলখাগড়ার কাণ্ডের ত্বকে সিলিকা কোষ থাকে। নলখাগড়া হচ্ছে এমন কতগুলো বহুবর্ষজীবী তৃণ যা জলাশয় বা জলাশয়ের আশেপাশে জন্মায়, যাকে বলা হয় নলখাগড়া। আর সেই নলখাগড়ার ত্বকে সিলিকা কোষ থাকে। সিলিকা কোষ সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ। উদ্ভিদের প্রধান প্রতিরক্ষক হিসাবে অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করা এপিডার্মাল টিস্যুতন্ত্রের কাজ। পানির অপচয় রোধ করা, বিভিন্ন গ্যাসের আদান প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করা, পাতার প্রসারণ ও বিকাশে সাহায্য করে এপিডার্মাল টিস্যুতন্ত্র। ত্বকীয় উপাঙ্গ সমূহ। রুম বা ট্রাইকোম। রুম বা ট্রাইকোম উদ্ভিদের ত্বকীয় উপাঙ্গ। এককোষী বা বহুকোষী উপাঙ্গ। সেই রুম বা ট্রাইকোম এককোষী বা বহুকোষী হতে পারে। এককোষী রুম অশাখান্বিত, কোনো শাখা থাকে না, কিউটিকল বিহীন থাকে, তাই সেটা নরম মসৃণ হয়ে থাকে। বহুকোষী ত্বক শাখান্বিত কিউটিকল যুক্ত। এখানে আমরা বহুকোষী রোম, শাখান্বিত রোম আমরা দেখতে পাচ্ছি, সেটা শক্ত এবং কিউটিকল যুক্ত হয়ে থাকে। কাণ্ড ও পাতার গ্রন্থিবিহীন রোম প্রচ্ছেদন হার হ্রাস করে। কাণ্ড ও পাতায় গ্রন্থিবিহীন যে রোম থাকে যা প্রচ্ছেদন হার হ্রাস করে। প্রচ্ছেদন হচ্ছে বাষ্পাকারে উদ্ভিদের দেহ থেকে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা, সেটা কাণ্ড ও পাতার গ্রন্থিহীন রোম সেই প্রচ্ছেদন হার তথা পানি বাষ্পাকারে বের হওয়ার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে। শল্ক বা স্ক্যাল। পাতলা ঝিল্লি সদৃশ রোম, সেটা এই যে পাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শল্ক বা স্ক্যাল, যা পাতলা ঝিল্লি সমৃদ্ধ রোম। বহুকোষী ও চ্যাপ্টা প্রকৃতির উপাঙ্গ, সেটা বহুকোষী থাকে এবং চ্যাপ্টা প্রকৃতির। প্রচ্ছেদন হার কমায়, যেমন কলসিপত্রী উদ্ভিদ, সেটাতে এই শল্ক বা স্ক্যাল দেখা যায়, যা প্রচ্ছেদন হার হ্রাস করে। গ্রন্থিরোম। বৃন্তক। গ্রন্থিরোমগুলো হচ্ছে বৃন্তক বহুকোষী ট্রাইকোম থাকে, সেটাতে বৃন্তক এবং মস্তক দুটি অংশ থাকে। দুটি অংশ বৃন্তক ও মস্তক দিয়ে গঠিত। মস্তক আটালো পদার্থে পূর্ণ থাকে। সেই মস্তকের মধ্যে আটালো পদার্থ থাকে, যার দরুন উদ্ভিদকে জীব জন্তুর আক্রমণ থেকে রক্ষা করে। পানিতলি।
ছবিতে আমরা কিছু পানিতুলি দেখতে পাচ্ছি। পানিতুলি এক প্রকার পানি ধারক। এই পানির তুলির মধ্যে পানি ধারণ করে। প্রশস্ত ট্রাইকুম থাকে, সেটাতে প্রশস্ত ট্রাইকুম বা রোম থাকে। উদাহরণ হচ্ছে সিসাম ব্রেনেটিমাম ক্রিস্টালিনাম উদ্ভিদ আইস প্লান্ট বা বরফ উদ্ভিদ বলা হয়। দংশক রোম, কিছু কিছু উদ্ভিদে এরকম দংশক রোম থাকে। এককুশি লম্বা সুচালু ট্রাইকুম, ট্রাইকুমটা হচ্ছে রোম, সুচালু রোম, সেটা আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি। বিষাক্ত রস থাকে, সেই ট্রাইকুম বা সুতার মতো রোমের মধ্যে বিষাক্ত রস থাকে, প্রাণীর ত্বকে তীব্র জ্বালা সৃষ্টি করে। সেই রোমগুলা যদি কোনো প্রাণীর সংস্পর্শে আসে তখন প্রাণীদেহে তীব্র জ্বালা করে, যেমন আলকুশি বিচ্যুতি উদ্ভিদ। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র পাতা ও কচি কাণ্ডের ছিদ্রযুক্ত ত্বক। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টোমাটাল অ্যাপারচার পত্ররন্ধ্র। ছিদ্রগুলো আণুবীক্ষণিক, সেটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা যদি কোনো পাতার প্রস্থচ্ছেদ বা কাণ্ডর প্রস্থচ্ছেদ করি তখন আমরা এইরকম পত্ররন্ধ্র দেখতে পাই। অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে গঠিত এই যে গার্ড সেল, দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা এই রন্ধ্রটি পরিবেষ্টিত থাকে। পত্ররন্ধ্রের নিচে বায়ুকুঠুরি থাকে, সেই পত্ররন্ধ্রের নিচে বায়ুকুঠুরি আছে। একটি বড় নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট থাকে। এই রক্ষীকোষের মধ্যে একটি বড় নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি এবং বহু ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, অনেকগুলা ক্লোরোপ্লাস্ট থাকে। ঘন সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের মধ্যেই ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস থাকে। ভিন্ন আকৃতির বহিতকীয় সহকারী কোষ থাকে, এই যে সহকারী কোষ, ভিন্ন আকৃতির সহকারী কোষ, এই যে সহকারী কোষগুলা আমরা দেখতে পাচ্ছি, সেই সহকারী কোষ থাকে। এই পত্ররন্ধ্রের কাজটা হচ্ছে গ্যাসীয় আদান প্রদান করা এর প্রধান কাজ। এই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের দেহে গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে, পানি বাষ্পাকারে বের হয় এই রন্ধ্রের মাধ্যমে। রক্ষীকোষ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এই যে পাশের দুটি অর্ধচন্দ্রাকার কোষ, সেটা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। রক্ষীকোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে। রক্ষীকোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা খাদ্য তৈরি করে। শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রস্বেদনে ভূমিকা পালন করে। হাইড্রাতুর বা পানি রন্ধ্র। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাতুর পাতার ত্বকীয় কোষ থেকে উদ্ভূত এক বিশেষ ধরনের বহিঃনিঃস্রাবী প্রকৃতির অঙ্গ। হাইড্রাতুর পাতার অভ্যন্তর হতে পৃষ্ঠদেশে তরলাকারে পানি নিঃসরণ করে বলে বিজ্ঞানী ঈশাও এদেরকে পানি পত্ররন্ধ্র বা পানিরন্ধ্র বা পানি গ্রন্থি নামকরণ করেন। এই পদ্ধতিতে পানি নিষ্কাশনকে গাঠেশন বলা হয়। পানি তরল আকারে বের হওয়াকে গাঠেশন বলে। কচু, কচুরিপানা, টমেটো, দোপাটি, স্ট্রবেরি ও ঘাসে দেখা যায়। রাতের বেলায় কিন্তু বেশি কার্যকর থাকে। মাটিতে প্রচুর পানি, আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে এই ঘটনাটা ঘটে। আর সেগুলা কচু, কচুরিপানা, টমেটো, দোপাটি, স্ট্রবেরি, ঘাস জাতীয় উদ্ভিদে এরকম দেখা যায়। রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। এই যে গার্ড আমরা দেখতে পাচ্ছি রক্ষীকোষ, সেই রক্ষীকোষ দ্বারা আবদ্ধ একটি রন্ধ্র থাকে। রন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে, সেই গহ্বরকে বলা হয় পানি গহ্বর। সেখানে পানি জমা থাকে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, যাকে এপিথেমা বা এপিথেলিয়াম কোষ বলা হয়। এই যে এপিথেম বা এপিথেলিয়াম কোষ। এপিথেমার নিচে ট্রাকিড থাকে, এই যে ট্রাকিড। প্রস্বেদন কম হলে নিঃস্রাব বেশি হয়। এই যে গার্ড সেল বা রক্ষীকোষ, সেটা পত্ররন্ধ্রেও আমরা দেখি, কিন্তু পত্ররন্ধ্রের রক্ষীকোষ যে
রন্ধ্রটিকে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। হাইড্রাতুডে কিন্তু সেই পত্ররন্ধ্রের রক্ষীকোষের ন্যায় উন্মুক্ত ও বন্ধ হওয়ার ক্ষমতা থাকে না এই রক্ষীকোষের। হাইড্রাতুডগুলো দিনের বেলার চেয়ে রাতে বেশি কার্যকর থাকে। হাইড্রাতুড হতে নিঃসৃত পানিতে বিভিন্ন খনিজ লবণ, কার্বোহাইড্রেট, অন্যান্য জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। ঘাস, কচু, টমেটো ইত্যাদি উদ্ভিদের পাতার কিনারায় হাইড্রাতুডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এজন্য এসব উদ্ভিদের পাতার কিনারায় ভুরে বিন্দু বিন্দু আকারে পানি দেখা যায়। বাড়ির কাজ। রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করল। তিনি বললেন, ইহা এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকে। এপিব্লেমা কাকে বলে, শল্ক কি, উদ্দীপকে শেষ অংশে নির্দেশিত রন্ধ্রটির গঠন চিত্রসহ বর্ণনা করো। উদ্ভিদের জৈবনিক কাজে রন্ধ্র দুটির গুরুত্ব বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে।